সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও তোমাদের সকলের দোহায় ভালো আছি। আমাদের রোটারি স্কুল অ্যান্ড কলেজ থেকে আয়োজিত অনলাইন ক্লাসের কার্যক্রম অংশ বিশেষ হিসাবে আজকে আমরা দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থের সমমূল্য নিয়ে আলোচনা করব। লেকচার 3। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। ঠিক আছে, আমাদের এর মধ্যে দুইটি লেকচার কিন্তু তৃতীয় অধ্যায় নিয়ে শেষ হয়েছে। তোমরা সেগুলো ভালোভাবে দেখেছো আশা করি। যে বাড়ির কাজগুলো দিয়েছিলাম সেগুলো করেছো। তার ধারাবাহিকতা আজকে আমরা তৃতীয় নম্বর লেকচার নিয়ে আলোচনা করি। চলো, কি আলোচ্য বিষয়? জনাব ফরহাদ সাহেব তার সঞ্চিত 10 লক্ষ টাকা 10% সুদে 10 বছর জন্য পদ্মা ব্যাংকে জমা রাখতে চাইল, কিন্তু তার স্ত্রী সালমা তাকে ব্যাংকে জমা না রেখে নিজ পৌরসভায় জমি কেনার পরামর্শ দেন, যেখানে 8 বছরের জমির মূল্য দ্বিগুণ হবে এবং উক্ত বছরের মধ্যে জমি থেকে অতিরিক্ত 2 লক্ষ টাকা আয়ের নিশ্চয়তা আছে। বিষয়টি নিয়ে ফরহাদ সাহেব সিদ্ধান্তহীনতায় ভুগছেন। ক নম্বর প্রশ্ন, বাট্টাকরণ প্রক্রিয়া অর্থের কোন মূল্যকে ভাগ করা হয়? খ নম্বর প্রশ্ন, অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্যকারী উপাদানটি ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন, পদ্মা ব্যাংকের শর্ত অনুযায়ী জনাব ফরহাদ সাহেবের অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। ঠিক আছে, এবার অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। বিনিয়োগের জন্য জনাব ফরহাদের কোন ক্ষেত্রটি বাছাই করা উচিত বলে তুমি মনে করো? উত্তর সপক্ষে যুক্তি দাও। এই হলো আমাদের প্রশ্ন। তাহলে প্রথমটা হলো বাট্টাকরণ প্রক্রিয়া অর্থের কোন মূল্যকে ভাগ করে। ঠিক আছে, বাট্টাকরণ প্রক্রিয়া অর্থের ভবিষ্যৎ মূল্যকে ভাগ করে। ঠিক আছে, ভবিষ্যৎ মূল্য যেটা থাকে সেটাকে ভাগ করার নাম হলো বাট্টাকরণ প্রক্রিয়া বা বর্তমান মূল্য নির্ণয়। খ নম্বর, অর্থের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য মধ্যে পার্থক্যকারী উপাদানটি ব্যাখ্যা করো। তাহলে অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য উপাদানটা হলো সুদের হার। সুদের হারের কারণে বা সুদের কারণে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়। যেমন আজ বর্তমানে 100 টাকা বার্ষিক 10% সুদে 1 বছর পর হবে হইল, তাহলে কিভাবে হবে? তাহলে 100 তারপরে 1 যোগ সুদের হার, তারপরে হলো সুদের হার 10%, এরপরে 1 বছর, তাহলে 110 টাকা হবে। ঠিক আছে, এবার সুতরাং বর্তমান মূল্য 110 টাকা, কিন্তু ভবিষ্যৎ মূল্য হবে 110 টাকা। এই 100 টাকা এবং 110 টাকার মধ্যে পার্থক্যের সৃষ্টিকারী হলো সুদের হার। ঠিক আছে, এবার অর্থাৎ সুদের হারের কারণে এটা পরিবর্তন হচ্ছে। গ নম্বর প্রশ্ন, পদ্মা ব্যাংকের শর্ত অনুযায়ী জনাব ফরহাদ সাহেবের অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। ঠিক আছে, তার মানে আমাদের প্রশ্নে এই যে 10 লক্ষ টাকা দেওয়া আছে, এই 10 লক্ষ টাকা কি আছে, তার মানে এটা হলো বর্তমান মূল্য। ঠিক আছে, এবার এটা হলো বর্তমান মূল্য। সুদের হার কত? সুদের হার হলো 10%। দিলাম আমরা সুদের হার 10%। কয় বছরের জন্য? 10 বছরের জন্য। এটা হলো এন এর মান হলো 10 বছর। ঠিক আছে, এবার তাহলে পিবির মান হলো 10 লক্ষ, আই এর মান হলো 10% এবং 10 বছরের জন্য বলছে। তার পদ্মা ব্যাংকের অনুযায়ী এন এর মান হলো 10। তাহলে আমরা সূত্রটা একটু খেয়াল করি। সূত্রটা হলো দেওয়া আছে হলো পিবি সমান 10 লক্ষ টাকা, এফবি সমান হট, আই এর মান হলো 10% বা 0.1। ক্যালকুলেটারে কিভাবে উঠাবো? ক্যালকুলেটার এই 10 ভাগ 100 সমান 0.1 হবে, এন এর মান হলো 10। তাহলে দেখো এফবি সূত্রটা কি? এফবি সমান হলো পিবি 1 প্লাস আই পাওয়ার এন। আবার বলি, এফবি সমান পিবি 1 প্লাস আই পাওয়ার এন। তাহলে এই যে এফবি পিবির মান কত? পিবির মান হলো 10 লক্ষ, বসালাম 10 লক্ষ, 1 প্লাস আই। তাহলে আই এর মান হলো কত? 0.1 বসালাম। এন এর মান কত? 10, বসালাম 10। এখন আমাদের এই অংশটুকু আমরা ক্যালকুলেটরে উঠাবো। কিভাবে উঠাবো? তাহলে ব্র্যাকেট দিব, প্রথম বন্ধনে দিব 1 যোগ 0.1 দিলাম, ব্র্যাকেট ক্লোজ। এরপরে পাওয়ার, এরকম একটা বাটন আছে ক্যালকুলেটরে, দেখবে এরকম একটা বাটন আছে, এটা বলে পাওয়ার বাটন। ঠিক আছে, পাওয়ার কত? 10 দিলাম, সমান দিলে দেখবো এই সংখ্যাটা আসে। ঠিক আছে, এবার এই সংখ্যাটা আমরা দিলাম, এই সংখ্যাটা আমাদের এসে গেল। ঠিক আছে, এবার তাহলে এটা আমরা এখানে বসাই দিলাম। ঠিক আছে, এখন কি করব? এই 2.59374246 দিকে
দশ লাখ দিয়ে গুণ দিলে আমাদের হয় 25,93,742 টাকা। শিক্ষার্থীরা আশা করি এই পর্যন্ত তোমরা সকলে বুঝতে পেরেছো। ঠিক আছে, এখন চলো ঘ নম্বর আমাদের কি বলছে। ঘ নম্বর হচ্ছে বিনিয়োগের জন্য পরাসাবের কোন ক্ষেত্রটি বাছাই করা উচিত বলে তুমি মনে করো, উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে একটা প্রকল্প তো আমরা ক্ষেত্র তো বের করছি, অর্থাৎ পদ্মা ব্যাংকে রাখলে আমরা এটা পাবো। কিন্তু এখন দেখো বলছে যে তুমি খেয়াল করে দেখো, যদি জমি কিনে 8 বছরের জমির মূল্য দ্বিগুণ হবে, দ্বিগুণ কত হবে? 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা হবে, আরো 2 লক্ষ টাকা আমরা পাবো, তাহলে মোট পাবো হইলো 22 লক্ষ টাকা। ঠিক আছে, এবার দেখি তাহলে 10 লক্ষ টাকা দিয়ে জমি ক্রয় করলে 8 বছরে জমির মূল্য হবে কি, 8 বছরে পরে জমির মূল্য দ্বিগুণ হবে এবং উক্ত জমির থেকে অতিরিক্ত 2 লক্ষ টাকা আয়ের নিশ্চয়তা আছে। তাহলে 8 বছর পর জমির মূল্য থেকে পাওয়া যাবে 10 লক্ষ গুণ 2 দ্বিগুণ হইল, তারপর অতিরিক্ত আরো 2 লক্ষ, তাহলে এটা হইলো কত, এই দুইটা গুণ দিলে হইলো 20 লক্ষ, হইলো 20 লক্ষ বসালাম, আর 2 লক্ষ, 2 লক্ষ বসালাম, এই দুইটা যোগ করলে 22 লক্ষ হইলো। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি। এখন আমাদের একটা জিনিস আছে যে দ্বিগুণ হওয়ার পলিসিতে, ঠিক আছে, সুদের হার নির্ণয়ের ক্ষেত্রে আমরা রুলস 72 ব্যবহার করে থাকি। আবার কথাটা বলি, দ্বিগুণ হওয়ার পলিসিতে যেমন কেমন, দ্বিগুণ হওয়ার 2 লক্ষ টাকা রাখলে 4 লক্ষ টাকা হবে, 4 লক্ষ টাকা রাখলে 8 লক্ষ টাকা হবে, 8 লক্ষ টাকা রাখলে 16 লক্ষ টাকা হবে, এইরকম এটাকে বলে দ্বিগুণ হার পলিসি। ঠিক আছে, দ্বিগুণ পলিসি। এই ক্ষেত্রে আমরা সুদের হার যদি বছর দেওয়া থাকে আমরা সুদের হার বের করব, সুদের হার দেওয়া থাকলে আমরা বছর নির্ণয় করব। ঠিক আছে, এবার সেই অনুযায়ী আমরা যে নিয়মটা অনুসরণ করি সেটা রুলস 72। তাহলে রুলস 72 অনুসারে কি 8 বছর বছর দ্বিগুণ হবে, তাহলে 8 বছর দেওয়া আছে কিন্তু সুদের হার তো নাই, তাহলে আই সমান হইল প্রশ্নবোধক চিহ্ন এন সমান 8 বছর, তাহলে বার্ষিক সুদের হার আই সমান হইল 72 ভাগ এন, তাহলে কত হইল 72 কে 8 দ্বারা ভাগ দিলে 9% হইল, অর্থাৎ সুদের হার হইল 9%। এখন দেখো বিনিয়োগের সময়কাল ছিল 10 বছর কিন্তু জমির হিসাব করা হইল 8 বছর, তাহলে আরো কত বছর রয়ে গেল, আরো 2 বছর বাকি থেকে গেল। ঠিক আছে, আরো 2 বছর বাকি থেকে গেল, তাহলে 8 বছর পর যে টাকাটা আমরা পাবো সেই টাকাটা যদি আরো 2 বছরের জন্য ব্যাংকে জমা রাখি তাহলে ব্যাংক থেকে আমরা কত টাকা পাবো। ঠিক আছে, তাহলে পিবি হলো 22 লক্ষ, এফবি সমান প্রশ্নবোধক চিহ্ন কত টাকা, আই সমান হলো 9%, এই যে 9% বের করলাম, তো 9% বের করলে কত হয়, 9 ভাগ 100 সমান 0.09, আর এর মান 2 বছর। তাহলে আমরা এবার সূত্রটা প্রয়োগ করি। দেখো সূত্রটা এফবি সমান হলো পিবি 1 প্লাস আই পাওয়ার এন, তাহলে পিবির মান কত, এই যে 22 লক্ষ, 22 লক্ষ বসালাম, 1 প্লাস আই, তাহলে আই এর মান হলো 0.09, এন এর মান হলো 2 বসালাম। তাহলে ক্যালকুলেটরে কিভাবে এই মানটা কিভাবে উঠাবো, তাহলে ব্র্যাকেট দিয়ে এইরকম ব্র্যাকেট দিব 1 যোগ 0.09 ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার দিব কত, এই ক্যালকুলেটর এরকম একটা বাটন আছে, পাওয়ার বাটন আছে। ঠিক আছে, এই বাটন আছে, বাটন টিপ দিয়ে 2 দিব, 2 দেওয়ার পর সমান চিহ্ন টিপ দিলে এটা বের হয়ে যাবে 1.1881, তাহলে এই সংখ্যাটা আমরা এখানে বসাই দেব। ঠিক আছে, এবার এখন এই দুইটা সংখ্যা কি করব, গুণ দিব, গুণ দিলে কত হয় 26,13,820 টাকা। তাহলে জমি ক্রয় করলে পাওয়া যাবে 10 বছর পর হিসাব করলে পাওয়া যাবে 26,13,820 টাকা, আর ব্যাংকে জমা রাখলে পাওয়া যাবে 25,93,782 টাকা। তাহলে জমি ক্রয় করলে বেশি পাওয়া যাবে কত টাকা, দেখো এখন বিয়োগ করি আমরা, তাহলে 0 থেকে 2 বিয়োগ, 10 থেকে 2 বিয়োগ দিলে থাকে হলো 8, 4 আর 1 5, 12 থেকে 5 গেলে 7, আর 7 আর 1 8, 8 থেকে 8 গেলে 0, 9 থেকে 9 গেলে 0, এরপর 11 থেকে যদি আমরা এই 11 থেকে যদি 9 বিয়োগ করি থাকে হলো 2, তারপরে এলো 5 আর 1 6, 6 থেকে 6 বিয়োগ দিলে 0, তাহলে থাকে হলো 20,078 টাকা। তাহলে জমির থেকে বেশি পাওয়া যাবে হলো 20,078 টাকা। তাহলে জমি ক্রয় করে আমাদের জন্য কি হবে, লাভজনক হবে। অর্থাৎ বিনিয়োগের ক্ষেত্রে পরাশ সাহেব জমি কিনে তার স্ত্রীর কথা মতো জমি ক্রয় করে সেটা রাখলেই তার জন্য লাভজনক হবে।
তার শিক্ষার্থীরা তোমরা আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।